সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। শুরু করছি আমাদের TVN24 নিউজ নেটওয়ার্কের দ্য ভিউজ অনুষ্ঠান। আজকে আমি আছি আপনাদের সঙ্গে মিসবাউজ্জামান। আজকে আমাদের যে বিষয়টি আমরা নিয়েছি সেটা হচ্ছে যে ইমিগ্রেশনের যে ইস্যুটা, সেইখানে যাদেরকে মনে করেন অ্যারেস্ট করা হয় বা যাদেরকে আপনাকে যদি কোনো সময় কোনো দিন ধরায় পুলিশ বা কাস্টডিতে নিয়ে যায়, কী করণীয় সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলাপ করব। আমাদের সঙ্গে আছেন যথারীতি অ্যাটর্নি রঞ্জা বোস, আর আছেন রঞ্জা বোস, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আর আছেন আমাদের সঙ্গে নিকি রিয়াদ, গেহিন অ্যাসোসিয়েটের অন্যতম কর্মকর্তা। দুজনেই আমাদেরকে সাহায্য করবেন আজকের এই বিষয়টি নিয়ে আলাপ করার জন্য। আর আজকে সবচেয়ে যে স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে যে আমরা এই কাউকে যদি কখনো আটক করা হয় তাহলে কি করতে হবে, তাদের কি করণীয়, অন দ্য স্পট বা ব্যাকহোল্ডে যায় কি করতে হবে, তাদেরকে তাৎক্ষণিকভাবে কি করণীয় আছে, সেই কথাগুলি আমরা আজকে বিস্তারিত আলাপ করব। এবং আমাদের সঙ্গে থাকুন। যুক্ত হয়েছেন যারা ফেসবুকে, তাদের জন্য হলো শুভেচ্ছা। পরবর্তী যারা আমাদের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্ত হবেন তাদের জন্য হলো অগ্রিম শুভেচ্ছা। আর ইউটিউবে যারা আসবেন, যুক্ত হবেন, তাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকে লাইভ ট্রান্সমিশন হচ্ছে, আপনারা জানেন, সেখানে আপনারা আপনাদের মন্তব্য রাখবেন, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আর সরাসরি যে নাম্বারটি দেওয়া থাকে 646-307-9828, এই নাম্বারে আপনারা অবশ্যই আমাদেরকে স্টুডিওতে সরাসরি যুক্ত হতে পারবেন। তো আমরা আর বিলম্ব না করে শুরু করতে যাচ্ছি, আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। অ্যাটর্নি রঞ্জা বোস, আপনি যে সাবজেক্টটি আজকে চুজ করেছেন, কাউকে যদি করা হয় তাহলে কি করণীয় তাদের জন্য, আমাদের এই এত মানে লটস অফ ইমিগ্রেন্টস আর ইন দিস কাইন্ড অফ সিচুয়েশন ইন ডিফারেন্ট ম্যানার, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে, সেটা ক্যালিফোর্নিয়াতে এল পাসোতে হইতে পারে, নিউ ইয়র্কে হইতে পারে, যে কোনো জায়গায় হোক, তাদের কি করণীয়, তাদেরকে যদি এই ধরনের ভাবে করা হয় তাহলে কি করণীয় তাদের জন্য? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ভীষণ এখন ক্রিটিক্যাল টপিক, কেননা অনেক ডিটেনশন হচ্ছে। ইনফ্যাক্ট আমি শুনছি কি অনেক এজেড যে মানুষ, যে গ্রিন কার্ড হোল্ডার, যারা যদি বাইরে যাচ্ছে, দেশের বাইরে যাচ্ছে আর অনেক দিন পরে আসছে, ওদের ইনফ্যাক্ট এয়ারপোর্টেই ডিটেন করে দিচ্ছে, কেননা ওরা টাইম লিমিটের বেশি থেকে গেছে। বাইডেনের সময় এইটা এত বেশি এনফোর্স হতো না, যে একটা টাইম লিমিট আছে গ্রিন কার্ড নিয়ে, যেরকম বাইরে কতদিন থাকা যায় ওটা আগে একটু লিনিয়েন্ট ছিল, এখন ওটা ওরা এনফোর্স করছে। তো ওই জন্য এয়ারপোর্টেও অনেক জনকে, মানে স্পেশালি যারা এজেড, অনেকদিন ধরে বাংলাদেশ ইন্ডিয়া থেকে আসছে, তাদের ডিটেন করে দিচ্ছে এয়ারপোর্টে, বাড়িতে এসে ডিটেন করছে, কাজের জায়গায় ডিটেন করছে। ওই জন্য এখন আর কি এটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, আমাকে ক্ষমা সুন্দর দেখবেন। এই যে ডিটেনটা করা হচ্ছে শুধু কি JFK এয়ারপোর্টে বা বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আপনি যেটা বললেন দোকানে যে বা বাসায় যে করা হচ্ছে, ওটা কোন বেসিসে করা হচ্ছে? বাসায় যে তারা যাচ্ছে, এটাও কি এই ওভারস্টেইং এর জন্য বা এই ধরনের কোনো কিছু? হ্যাঁ, ওভারস্টেইং এর জন্য, বা যদি কেউ বর্ডার ক্রস করে এসছে আর তারা জানে কি বর্ডার ক্রস করে এসছে, কিন্তু কোনো মানে অ্যাপ্লাই করেনি, কিছু করেনি, বা যদি কেউ ক্রাইম কমিট করেছে আর তাদের কোনো স্ট্যাটাস নেই, সেটা তো ডাইরেক্ট চলে যায় ইমিগ্রেশনের কাছে, আইসির কাছে, ওরা ডাইরেক্ট ইনফরমেশন চলে যায় আর ওরা এসে ডিটেন করে ফেলে। ইনফ্যাক্ট আপনার যদি কারোর একটা গ্রিন কার্ড থাকে, অনেক লোকেরা ভাবে কি একবার গ্রিন কার্ড পেয়ে গেলাম সব ঠিক আছে, আমি যা খুশি করতে পারি, বাট এটা অ্যাকচুয়ালি এরকম না। গ্রিন কার্ড যাদের আছে তাদেরও ডিটেন করা হচ্ছে, কেননা ওরা আইদার ক্রাইম কমিট করেছে বা অনেক দিন ধরে দেশের বাইরে থেকেছে। ও আচ্ছা, তো আমি এখানে আরেকটা খুবই স্পর্শকাতর বিষয়ে দাঁড়াচ্ছে। এটা রিসেন্টলি আমরা দেখেছি, আপনি যেটা বললেন সেটার সঙ্গে আমি সহমত, যে আমরাও শুনেছি এরকম বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ডিটেইন করা হয়েছে, এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, স্টুডেন্টদেরকে ভিসা নিয়ে আসছে, তাদের সোশ্যাল প্ল্যাটফর্ম চেক করা হচ্ছে, মোবাইল চেক করা হচ্ছে, এই ধরনের অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি। তো নিকি, আপনার কাছে কি আছে? আপনি তো ডে টু ডে বিজনেস হ্যান্ডেল করেন, এই ধরনের এই 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 যে সাবজেক্টের কথা বললেন আমাদের অ্যাটর্নি রঞ্জা, যে এইভাবে ডিটেইন করা হচ্ছে, আপনার কাছে কি তথ্য আছে এই বিষয়ে, এবং দর্শকদেরকে আপনি কি বলবেন? শিওর। এই যে আজকের বিষয়টা আসলে খুবই সময় অনুপযোগী, কারণ এখন এই ট্রাম্প প্রশাসন আসার পর যে ইমিগ্রেশনে আমরা যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি, এবং সেটার পরিপ্রেক্ষিতে যেই
সমস্যার সম্মুখীন হচ্ছে পুরা আমাদের কমিউনিটি তো অবশ্যই পুরা দেশব্যাপী সবাই সবাই ভীত সন্ত্রস্ত, এবং আমাদের অফিস আমরা কি বলবো, আমাদের এখন ওভারলোডেড হয়ে গেছে, এত বেশি সমস্যা আসছে, এত বেশি মানুষ আসছেন। এমনও কেস পাচ্ছি যে গ্রিন কার্ড হোল্ডার কিন্তু ডিটেন করে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে সেটা তারা এখনো জানে না। তো একটা উদাহরণ দিই, যেমন আমাদের কাছে আজকে এসেছে মা এবং বোন এসেছে, বলছে যে তার ভাইকে ধরে নিয়ে গেছে, কিন্তু কেন নিয়ে গেছে আমরা জানি না, শুধু জানি সে কোথায় আছে, এখন কি করা যায়। তো আচ্ছা। অ্যাটর্নি রঞ্জা যেমন বললেন যে আসলে খুবই সাবধানে থাকতে হবে, আপনাদের গ্রিন কার্ড আছে মানেই যে আপনারা আসলে খুবই একদম সেফ তা কিন্তু না। এমনকি শুধু যে ইয়াংদেরকে ধরছে, বয়স্ক মানুষদেরকেও ধরছে, যারা মনে করেন গ্রিন কার্ড আছে, আপনারা দেশে গেছেন, যে একটা সময় থাকে এতদিনের মধ্যে আসতে হয়, যেমন 6 মাসের মধ্যে চলে আসতে হয়, এরপরেও যদি আপনারা পারমিশন নিয়ে যান, 2 বছরের জন্য যান, তারপরে আসেন, তারাও এখন খুব রিস্কের মধ্যে আছেন। অ্যাটর্নি রঞ্জা বললেন তাদেরকে এয়ারপোর্টে ডিটেন করছে, অথবা বাসায় এসে করছে, কাজের জায়গায় করছে। আর কোনো ক্রাইমের হিস্ট্রি থাকলে তো আর কোনো আসলে রেহাই নেই, তাদেরকে তো আসলে খুবই তারা রিস্কের মধ্যে আছেন, ডিটেইন করছে। তারপর যারা মনে করেন বর্ডার ক্রস করে এসেছেন, এখনো কোনো কিছুতে অ্যাপ্লাই করেন নাই, তাহলে কিন্তু তারা রিস্কের মধ্যে বাসায় চলে আসছে। সো খুবই আসলে নাজুক সিচুয়েশন চলছে। তাহলে আমরা আমরা এখন মানে অ্যাটর্নি রঞ্জা, তো আমরা দর্শকদেরকে কি সাজেশন দিতে পারি এই মুহূর্তে তাদের কি করণীয়? এবং হ্যাঁ। আপনি যেটা বলছেন যে গ্রিন কার্ড হোল্ডারদেরকেও ইয়ে করা হচ্ছে, এয়ারপোর্টে ইয়ে করা হচ্ছে, তো এখন আমাদের 6 মাসের ভিতরে যদি ওনারা চলে আসেন, যেটা নিকি রিয়াদ বললেন, এই উইদিন 6 মান্থ যদি কেউ চলে আসে, সেক্ষেত্রে কি তার সমস্যা হবে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে? হ্যাঁ, 6 মান্থসের মধ্যে যদি কেউ চলে আসছে তাহলে তাদের কোনো প্রবলেম হওয়া উচিত না। তবু আমি বলবো অ্যাজ কশন, কিচ্ছু সাইন করবেন না কেউ। যদি কেউ এসে কোনো অফিসার বা কেউ এসে বললো কি এটা সাইন করুন, আপনার রাইট আছে এটা না সাইন না করা, একটা লয়ারের সাথে না দেখা করার পরে। এটা আমি অ্যাকচুয়ালি ফার্স্ট আমার এটাই হবে আর কি, বলবো কি কিছু সাইন করুন না, বলুন কি আমার একটা লয়ার দরকার, সেটা এয়ারপোর্টেই হোক, সেটা আপনার বাড়িতে হোক, যেখানেই হোক, ডোন্ট সাইন এনিথিং। আর বলুন আমি লয়ারের সাথে কথা বলি। আপনাকে ডিটেনশন সেন্টারেও নিয়ে গেলে আর যদি বলে কি এইসব সাইন করুন, আপনি কিছু সাইন করুন না। ঠিক আছে। এখন আরটি আমি এখানে আরো অনেক কিছু বিষয় লিঙ্কড হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যারা অলরেডি ফাইল করেছে, যাদের অলরেডি ফাইল ইন প্রসেস, তারা হয়তো ওয়ার্ক অথরাইজেশন পেয়েছে, তাদের সোশ্যাল সিকিউরিটি পেয়েছে, তাদের ক্ষেত্রে তখন কি হবে? হ্যাঁ, যদি কেউ অলরেডি প্রসেসে আছে, অলরেডি অ্যাপ্লাই করে রেখেছে আর কোর্টে আছে, তাদের কোনো প্রবলেম হওয়া উচিত না, আনলেস ওরা যদি ক্রাইম কমিট করে। যদি ইমিগ্রেশন দেখে কি আপনি অ্যাপ্লাই করেছেন কিছুর জন্য কিন্তু এখানে এই দেশে এসে এখানকার মানে ল ব্রেক করছেন, তাহলে ওনারা আপনাকে নিশ্চয়ই ডিটেন করতে পারে। ওনার পুরো রাইট আছে ডিটেন করার, আপনি যদি ক্রাইম কমিট করেন। তো আমি বলবো কি অ্যাজ লং অ্যাজ যদি ক্রাইম, ইফ ইউ ডোন্ট কমিট আ ক্রাইম আর আপনি যদি প্রসেসে আছেন, জাস্ট লে লো কাজ করতে থাকুন, নিজের লাইফ মানে লিভ করতে থাকুন। বাট হ্যাঁ, অবভিয়াসলি এভরিওয়ান শুড বি অ্যালার্ট অ্যান্ড কেয়ারফুল অ্যাট অল টাইমস। জি জি, ধন্যবাদ অ্যাটর্নি রঞ্জা এবং নিকি রিয়া দুজনকেই। একটা প্রশ্ন আসছে, যেহেতু আমরা অন প্রসেসে আছি, অনগোয়িং আছি, আমি দর্শকও আছে আমাদের সঙ্গে, আমি এই প্রশ্নটা নিয়ে দর্শক এখানে চলে যাব। হানিফ আহমেদ উনি লিখেছেন, হানিফ আহমেদ, আমি অ্যাসাইলাম উইন করেছি 2023 অগাস্টে। লিসেন জাস্ট কেয়ারফুলি, আমি অ্যাসাইলাম উইন করেছি 2023 অগাস্টে। 2024 জানুয়ারি মাসে আমার ওয়ার্ক অথরাইজেশন মেয়াদ শেষ হয়ে গেছে। আমি 1 বছর পরে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করিনি। আমার কি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে? হ্যাঁ, নিশ্চয়ই আপনি একটা লয়ারের কাছে গিয়ে ওনারা আপনাকে বলবেন আপনি ওয়ার্ক পারমিট এখন অ্যাপ্লাই করতে পারেন। ওকে, ধন্যবাদ। আর আমাদের সঙ্গে যুক্ত আছেন টেলিফোনে, কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সুলতানা বলছি। জি আমার একটা প্রশ্ন ছিল। আমার শাশুড়ির পারমিশন, 2 ইয়ার্স পারমিশনের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম সেপ্টেম্বর মান্থে। তারপর ওরা ফিঙ্গারপ্রিন্টের ডেট দিয়েছিল, তো উনি অক্টোবরে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন, অক্টোবরে আর নভেম্বরে ভুলে গেছি। কিন্তু এখনো পর্যন্ত ওনার পারমিশনের পাসপোর্টটা আসে নাই, মানে বুকটা আসে নাই। তো আর কতদিন ওয়েট করতে হবে এটা আসার জন্য, জি বা এটা আসার এত মানে লেট হওয়ার কারণটা কি? আগে তো কোনোদিন এরকম শুনি নাই। জি ধন্যবাদ আপনাকে। নিকি, আপনিও বুঝতে পেরেছেন, উনি ওনার হ্যাঁ, শাশুড়ির জন্য আপনি অ্যাপ্লাই বলছেন করেছেন। ওনার শাশুড়ির জন্য অ্যাপ্লাই করেছেন 2 বছরের পারমিশন। এটা উনি অ্যাপ্লাই করেছিলেন সেপ্টেম্বরে, তারপর অক্টোবর নভেম্বরের দিকে ওনার ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই পাসপোর্টটা আসে নাই। 2 বছরের পারমিট উনি কি করবেন এখন? এত দেরি কেন হচ্ছে? আর আমি একটা কথা জিজ্ঞেস করে নিই যে অ্যাটর্নি রঞ্জা, আমার জানা মতে যদি ফিঙ্গারপ্রিন্ট হয়ে যায় তাহলে বোধহয় ওনারা যেতে পারেন, তাই না? হ্যাঁ, যদি ফিঙ্গারপ্রিন্ট হয়ে যায় আর এমার্জেন্সি সাফিসিয়েন্ট এমার্জেন্সি আছে তাহলে যেতে পারেন, কিন্তু আমি তবুও আপনাকে বলবো একবার লয়ারের কাছে গিয়ে আপনি সব পেপার ওয়ার্ক কি কি যদি মেডিকেল ইস্যু আছে এইগুলো আপনি গিয়ে একবার লয়ারের কাছে থেকে দেখুন। কিন্তু নিকি ঠিক বলেছে। মানে এটা ভ্যালিড রিজন দেখাতে হবে, তাই না? হ্যাঁ, জি 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 জি। যেই রিজনটা আপনি পারমিশনের জন্য দিয়েছেন ওটারই প্রুফ দিতে হবে, জাস্টিফিকেশন করে অ্যাটাচ করতে হবে। ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। আলমারি থেকে জি জি। শাহাদাত বলতেছিলাম। জি শাহাদ ভাই। আমার দুটো প্রশ্ন ছিল। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি গ্রিন কার্ড দিয়ে। তো আমি গত মাসে সিটিজেনশিপ আপডেট করছিলাম। আপডেট করার পরে ওরা আমাকে একটা মেল লেটার পাঠিয়েছে REP, যেখানে প্রায় 8-10টা ডকুমেন্ট ওরা চাইছে। আমি আমার ওয়াইফের জন্য টাকা পাঠাচ্ছি, এই ধরনের ডকুমেন্ট, বা চ্যাট করছি, ফোনে কথা বলছি, নতুন করে পিকচার চাইছে। তা আর দুইটা ম্যারিটে যা 2জন উপস্থিত ছিল এমন 2জনের এফিডেভিট চাইছে যে ওরা আমার বিয়েতে উপস্থিত ছিল। আর ফার্স্ট ক্যাটাগরি একদম মানে ফার্স্ট যে সিরিয়াল ওটাতে চাইছে আমার বেবির বার্থ সার্টিফিকেট। তা আমার বেবিটা যখন হয়েছে আমি তখন ওর জন্য অ্যাপ্লাই করি নাই। তা আমি যদি এখন এখানে এই ডকুমেন্ট গুলো সাবমিট করার সাথে আমার বেবিটার বার্থ সার্টিফিকেট সাবমিট করি, তাহলে কি আমার বেবির জন্য আমাকে I-130 অ্যাপ্লাই করতে হবে, নাকি এই সাবমিট হয়ে যাবে? আর দ্বিতীয়ত এই ডকুমেন্ট গুলোকে আমাকে ইমেল করতে হবে, নাকি আমার যে অনলাইন যে অ্যাকাউন্ট আছে ওইখানে সাবমিট করে দিলে হয়ে যাবে? যদি বলতেন। জি আমার কথা বুঝতে পারছেন? নিকি, আশা করি আপনি বুঝতে হ্যাঁ, পারছেন। জি আমি বুঝেছি। উনি ধন্যবাদ শাহাদাত সাহেব, আপনি সবসময় আমাদের অনুষ্ঠান দেখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ওনার প্রশ্নটা হচ্ছে, উনি ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলেন যখন ওনার গ্রিন কার্ড ছিল, তারপর উনি সিটিজেন হলেন। সিটিজেন হওয়ার পর সেটা উনি ওনাদেরকে জানিয়েছেন। এখন সেটা জানানোর পর ওনার কাছে এখন RFE চিঠি এসেছে, রিকোয়েস্ট ফর মোর এভিডেন্স। সেখানে প্রায় 8-10টা ডকুমেন্ট চাচ্ছে, যেমন তাদের যে সবসময় কথাবার্তা হয় সেগুলোর স্ক্রিনশট, টাকা যে পাঠান সেটার প্রুফ, তারপরে ওনার বিয়েতে কারা কারা উপস্থিত ছিলেন তাদের একটা উইটনেসের কাগজ, এগুলো সব চাচ্ছে। আরো আরেকটা জিনিস, ওনার এর মধ্যে একজন বেবি হয়েছে। বেবি উনি এখন জানতে চাচ্ছেন বেবির শুধু বার্থ সার্টিফিকেট দিলে হবে নাকি I-130 অ্যাপ্লাই করতে হবে? আর আরেকটা কথা উনি জানতে চাচ্ছেন এই কাগজগুলো উনি কিভাবে পাঠাবেন, উনি কি ইমেইলের মাধ্যমে পাঠালে হবে কিনা? না, উনি বলছেন উনি কি অনলাইনে ওনার প্রোফাইলে অনলাইনে সাবমিট করতে পারবেন কিনা। আর ওনার বেবিরটা কিন্তু ওনারা চেয়েছে, কর্তৃপক্ষ বেবিরটা চেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে এই এভিডেন্সটা মেল করতে হবে। ওখানে আপনার যে রিকোয়েস্ট ফর এভিডেন্স আছে ওখানেই আপনার অ্যাড্রেস থাকবে, কি কোথায় এক্স্যাক্টলি আপনাকে ডকুমেন্ট গুলো মেল করতে হবে। একটা পুরো প্যাকেট বানিয়ে আপনাকে পাঠাতে হবে। আমি হাইলি সাজেস্ট করব আপনারা একটা লয়ারের কাছে যান, আর তারা আপনাকে একটা ভালো করে উইদিন দ্য ডেডলাইন পাঠিয়ে দেবে। কেননা অনেক ইস্যু থাকে মেল আউট করার সময়, পৌঁছয় না, টাইম লাগে, অনেক ডকুমেন্টের ট্রান্সলেশন দরকার হয়। তো আমি বলবো কি আপনি একটা লয়ারের কাছে গিয়ে
আপনি করতে পারেন। আর আপনার বেবির ব্যাপারে একটা গুড নিউজ আছে কি আপনার বেবি অলরেডি অ্যাকচুয়ালি ইউএস সিটিজেন, কেননা বেবি 18 ইয়ার্স হওয়ার আগে বাবা মার বিয়ে আছে, আর একটা একটা প্যারেন্ট অলরেডি হচ্ছে ইউএস সিটিজেন। তো ওনারা অ্যাকচুয়ালি অলরেডি অটোমেটিক্যালি ইউএস সিটিজেন, ওনারা আপনার ইউএস পাসপোর্ট অ্যাপ্লাই করতে হবে, ওটা এমবাসির থ্রু করতে পারেন আপনি। জি, ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি সুমন সাহা বলতেছিলাম। অ্যাকচুয়ালি আমার একটা কোশ্চেন ছিল। জি হ্যালো, জি, বলেন বলেন। আমার ওয়াইফ গত বছর 2023-এ পারমিশন নিয়ে বাংলাদেশ গেছে 2 বছরের। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে সে চলে গেছে, অলরেডি 1 বছর হয়ে গেছে। এবং এই বছর আমি ফেব্রুয়ারিতে আমি পাসপোর্ট বুক আমি হাতে পেয়েছি, মানে রিএন্ট্রি পারমিট বুক। সেই ক্ষেত্রে এখন আরো যদি 1 বছর থাকে, মানে যদি 2 বছর থাকার পরে সে ফিরে, তাহলে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কি না আমি কি জানতে চাচ্ছিলাম। জি, ঠিক আছে। স্যার, এক প্রশ্ন করি ভাই, আপনি বললেন যে আপনার কি পারমিশনটা এসছে, পাসপোর্টটা এসছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আপনি জানতে চাচ্ছেন যে আপনি এখন যেতে চান? না না, আমি জানতে চাচ্ছি যে আরো যদি 1 বছর থাকে, যদি সে 2 বছর থেকে যদি সে ফিরে, তাহলে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা ফেরার সময়। আমি আসলে আপনার ব্যাপারটা বুঝিনি, কিন্তু ভাই, আপনি লাইনে থাকুন, আপনি লাইনে থাকুন। আর এখানে রঞ্জা উনি বলছেন ওনার ওয়াইফ 2 বছরের পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হ্যাঁ। উনি চলে গিয়েছিলেন। এখন বোধহয় সম্ভবত 1 বছর হয়ে গেছে, এখন পাসপোর্টটা পেয়েছেন, এখন উনি আসতে পারবেন কিনা। কিন্তু ওনার হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা উনি কি বলতে চাচ্ছেন, ওনার নিজের ব্যাপারে কি বলতে, এই প্রশ্নটা আমি বুঝছি। ভাইয়া, আপনার ব্যাপারে কি কোনো প্রশ্ন আছে? আপনি কি কোনো কিছু জানতে আমার চাচ্ছেন না? কোনো প্রশ্ন, অ্যাকচুয়ালি আমি ইউএস সিটিজেন। ওনার ব্যাপারে কোনো প্রশ্ন নেই, ওনার কোনো প্রশ্ন নেই। উনি ওনার ওয়াইফের ব্যাপারটা বলছেন। ও আচ্ছা, আপনি জানতে চাচ্ছেন আপনার ওয়াইফ 1 বছর হয়ে গেছে, এখন আসতে পারবে কিনা, এটা জানতে না না, চাচ্ছেন? যদি আরো সে 1 বছর স্টে করে, মানে টোটাল 2 বছর যদি সে বাংলাদেশ থাকে, 2 বছর পরে সে এখানে ফিরলে কোনো সমস্যা হবে কিনা। না, আপনি তো পাসপোর্টটা পেয়েছেনই, 2 বছরের পারমিশন, আপনাকে হ্যাঁ, right. আসতে হবে। নিকি, আপনাকে আমি বলে দিচ্ছি, শি হ্যাজ গট, উনি অলরেডি 2 বছরের পারমিশন নিয়ে গেছেন, 1 বছর হয়ে গেছে, আরো 1 বছর উনি থাকলে এখানে আবার আসতে চায়, এয়ারপোর্টে কোনো সমস্যা হবে কি হবে না? রাইট। তো আপনার তো অলরেডি 2 বছরের পারমিশন আছে, যতদিনের পারমিশন আছে ততদিনের মধ্যে ঢুকলে কোনো প্রবলেম হওয়া উচিত। গুড গুড, ওইটাই জানতে চাচ্ছ উনি। কারণ এখন যেহেতু এই সমস্যাগুলো হচ্ছে, হি ইজ লিটল কনসার্ন যে ওনার ওয়াইফ বাংলাদেশে গিয়েছেন, 1 বছর ওনার অতিবাহিত হয়েছে, 2 বছরের ভিতরে উনি যদি আরো 1 বছর কন্টিনিউ করে তারপরে আসেন, ইন দ্যাট কেস ওনার কোনো সমস্যা হবে কিনা এয়ারপোর্টে, দ্যাটস হোয়াট হি ওয়ান্টেড টু নো। হ্যাঁ, ঠিক আছে। আসল কথা তো আসলে হওয়ার কথা না, এখন এয়ারপোর্টে কি হয়, রাইট এখন রাইট রাইট। সময়ের তো পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আপনি আশা করি বুঝতে পেরেছেন, সম্ভাবনা কম কিন্তু কোনো কিছু হওয়ার, তবে আসতে পারবেন উনি, কোনো সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ। পরবর্তী কলার কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমার আম্মু রিসেন্টলি আসছে আমেরিকাতে জি, ইমিগ্রেশন হয়ে, আসছে হচ্ছে 2 মাস হচ্ছে, বাট এখনো গ্রিন কার্ড আসে নাই। এখন ওনাকে ইমার্জেন্সি বাংলাদেশে যেতে হচ্ছে, উনি কি গ্রিন কার্ড ছাড়া বাংলাদেশে যেতে পারবেন, বা আসার পরবর্তী কোনো সমস্যা হবে কিনা একটু জানতে চাচ্ছি। ওকে, ধন্যবাদ। এটা কি বুঝতে পারছেন নাকি না আমি বলবো? হ্যাঁ, উনি বলছেন ওনার আম্মু আসছেন, 2 মাস হয়ে গেছে কিন্তু এখনো গ্রিন কার্ড হাতে পাননি, কিন্তু ওনাকে এখন আবার দেশে যেতে হবে। গ্রিন কার্ড ছাড়া উনি দেশে যাওয়াটা ঠিক হবে কিনা, কোনো সমস্যা হবে কিনা, হাতে আসেনি গ্রিন কার্ড। আমি সাজেস্ট করব না না। এখন, প্লিজ একটু এখন যাবেন। থাকা উচিত। আচ্ছা আচ্ছা, এখন ওনার যাওয়াটা অনেকটা কোয়েশ্চেনেবল হয়ে যাবে, যেহেতু উনি ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসছেন, তো সেই ক্ষেত্রে ওনাকে বোধহয় এখানে থাকা, গ্রিন কার্ড পাওয়া অবধি ওনার এখানে স্টে করাটা ভালো হবে। জি, আশা করি। ধন্যবাদ, ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্ন করার জন্য। পরবর্তী কলার কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম।
আমার নাম রাসুল। আমি আমার কাজিনের জন্য একটু কোশ্চেনের জন্য ফোন করছিলাম। জি আমার কাজিনের মায়ের নাম ও আমেরিকান সিটিজেন। জি ওর মায়ের নাম ইশরাত জাহান, মোসাম্মদ ইশরাত জাহান তার এনআইডি কার্ডে। আর আমার কাজিনের পাসপোর্টে এবং পাসপোর্টে নাম হয়েছে শুধু ইশরাত জাহান। জি এই কারণে এখন ও অ্যাপ্লাই করতে চাচ্ছে ওর মায়ের জন্য। এটা কি কোনো সমস্যা হবে কিনা? মানে ওনার পাসপোর্টে ওনার মায়ের নামের মোসাম্মদ নাই, কিন্তু অরিজিনালি নাই। ওনার পাসপোর্টে, মায়ের পাসপোর্টে মোসাম্মদ আছে, এটা তো বলছেন? হ্যাঁ, এবং মা আবার গভর্নমেন্ট চাকরি করে বাংলাদেশে, তো তার নাম চেঞ্জ করা যাবে তো না। কিন্তু আমার বোনের পাসপোর্টে মায়ের নাম মোসাম্মদ নাই। আচ্ছা, তো নিকি এবং রাঞ্জা একটু নামের এদিক সেদিক, মানে ওনার পাসপোর্টে মোসাম্মদ আছে, ওনার ছেলের পাসপোর্টে ওনার মার নাম বোধহয় মোসাম্মদ নাই। তো এটা নিয়ে উনি এবং বলছেন সে অ্যাপ্লাই করতে চাচ্ছে তার সে অ্যাপ্লাই করতে যাচ্ছে, উনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন ওনার মার জন্য। তো সেই ক্ষেত্রে যেহেতু ছেলের পাসপোর্ট, সার্টিফিকেটে কি আছে? বার্থ সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট। বার্থ বার্থ সার্টিফিকেটেও ইশরাত জাহান আছে, মোসাম্মদ নাই, মোসাম্মদ নাই। তাইলে তো আপনাকে ঈশ্বর জামানে বোধহয় ইউজ করতে হবে নাকি? না আমি জানি না, ঠিক আপনারা ভালো বলতে পারবেন। তো অ্যাটর্নি রমজা উনি জানতে চাচ্ছেন যে সিটিজেন বা ছেলে মায়ের জন্য অ্যাপ্লাই করবে, কিন্তু ওনার পাসপোর্টে ওনার মায়ের নাম আর মায়ের যে আইডি সেই নামের মধ্যে ডিফারেন্ট, সামনে যে মোসাম্মদ থাকে এটা নাই, নামটা ডিফারেন্ট, এবং বার্থ সার্টিফিকেটেও নাম ডিফারেন্ট। এখন কি অ্যাপ্লাই করা যাবে কিনা, করা ঠিক হবে? হ্যাঁ, করা যায়, কিন্তু আপনি সাজেস্ট করবো আপনি একটা লয়ারের কাছে যান। লয়ার একটা আপনার জন্য আর্গুমেন্ট বানাতে পারবে কি কেন ডিফারেন্ট নাম। বাংলাদেশের কিছু হয়তো ইউনিক আছে কি কখনো কখনো নাম হয় না। বাংলাদেশ ইন্ডিয়াতে এরকম অনেক হয় কি নাম পরে বার্থ সার্টিফিকেট বানিয়েছে বা পরে নাম মানে ডিফারেন্ট ডিফারেন্ট নাম লেখা হয়েছে। তো নিশ্চয়ই আপনি যদি একটা লয়ারের কাছে যান, তারা আপনাকে হেল্প করতে পারবে একটা ভালো আর্গুমেন্ট। জি জি, অনেক অনেক ধন্যবাদ নিকি এবং রাঞ্জা। এখানে আশা করি আর কেউ আছেন আমাদের সঙ্গে সংযুক্ত ফোনে? নাম ধন্যবাদ। এখানে মুন্না হাসান নামে একজন, মুন্না হোসেন, আমি দেশে যাব এই মাসে, আমি সিটিজেন, আসার সময় কি কোনো সমস্যা হবে কিনা? হি ইজ বিইং এ সিটিজেন, অলসো হি ইজ ইন ফ্রিকিং কন্ডিশন দ্যাট উনি কি যে আসতে পারবে কিনা, সো ইজ কনসার্ন, ইজ ইট ওকে টু গো? আই মিন হি ইজ এ সিটিজেন। হ্যাঁ, আপনি যেতে পারেন, আপনার কোনো প্রবলেম হওয়া উচিত না। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাসান হাশেম হিমু, EB3 চলমান, I-140 পেন্ডিং থাকা অবস্থায় যদি কোম্পানি নেম অ্যান্ড ওনারশিপ চেঞ্জ হলে কোনো সমস্যা হবে কি না প্লিজ জানাবেন। EB3 ইজ ইন প্রসেস। এখানে সেই ক্ষেত্রে I-140 পেন্ডিং আছে থাকা অবস্থায়, I-140 পেন্ডিং থাকা অবস্থায় জানতে চাচ্ছেন কোম্পানির নেম অ্যান্ড ওনারশিপ, পার্টনারশিপ বা ওনারশিপ যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি হবে না? হ্যাঁ, সমস্যা হওয়া উচিত না। এটা অ্যাকচুয়ালি কোম্পানি যেটা তাদের রেসপন্সিবিলিটি নিজের USCIS অ্যাকাউন্ট আপডেট করা। তো এমপ্লয়ের নিজের ইনফরমেশন আপডেট করলে সব ঠিক হবে। ওকে, ধন্যবাদ জনাব হিমু। রিপন চন্দ্র ধার, উনিও জানতে চাচ্ছেন, আমি অ্যাসাইলাম করেছি 2022 সালের মে মাসে, আমার ওয়ার্ক অথরাইজেশন আছে, সোশ্যাল আছে, আমি এখন ইলেকট্রনিক্স ব্যবসা করছি নিউ ইয়র্কে। আমার প্রশ্ন, আমি অ্যাসাইলাম আগ পর্যন্ত এদেশে ব্যবসা কি করতে কোনো সমস্যা হবে কিনা, বাড়ি কিনলে কি কোনো সমস্যা হবে কিনা? উনি হি ডিডন্ট গেট হিজ অ্যাসাইলাম, এখন উইন করে নেই, বাট হি হ্যাজ, ওনার সব কিছুই আছে, আপনার ওয়ার্ক অথরাইজেশন, এবং উনি ব্যবসাও করছেন। ভবিষ্যতে উনি যদি বাড়িটা কিনতে চান বা এই ধরনের, সেই ক্ষেত্রে ওনার কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, আপনি নিশ্চয়ই নিজের কাজ করতে থাকুন। অবভিয়াসলি আপনি যখন যত টাইম আছে আপনার কাজ করা উচিত, কিন্তু বাড়িটা কেনা অ্যাকচুয়ালি একটু গ্রে এরিয়া হয়ে যেতে পারে। আমি সাজেস্ট করব আপনি একটা লয়ারের কাছে যান যে দুটোই হাউজিং আর ইমিগ্রেশনের সাথে ডিল করে, তারা আপনাকে হেল্প করতে পারবে। জি ধন্যবাদ। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।
ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর আমরা ফিরে আসলাম। আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম আজকে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আপনারা জানেন যে এই সাবজেক্টটি নিয়ে আমরা বেশ কদিন যাবৎ শুনতেছি এবং যেটা নিয়ে পুরো কমিউনিটিতে একটু ডিসকাশন হচ্ছে, টক অফ দ্য টাউন বলা যায়, যে এই গ্রিন কার্ড হোল্ডারদেরকে বিয়ে করে দিচ্ছে, ডিটেইন করে দিচ্ছে, এয়ারপোর্ট থেকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, নানান ধরনের সমস্যা হচ্ছে। তো আমরা আজকে এটা নিয়ে আমরা আলাপ করছি, আপনার এই বিষয় নিয়ে আলাপ করছি। আপনারা যারা এতক্ষণ ছিলেন আমার সঙ্গে ধন্যবাদ, এবং আমরা কন্টিনিউ করতেছি এই সেই সাবজেক্টটা নিয়েই আমরা আরও বিস্তারিত আলাপ করব আমাদের অনুষ্ঠানের শেষ অবধি। এই মুহূর্তে আরেকজন দর্শক সংযুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রহমান বলছি ভার্জিনিয়া থেকে। জি রহমান ভাই। আমি ইউএস সিটিজেন। জি। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি। সমস্ত পেপারস অ্যাপ্রুভ হওয়ার পরে এনবিসি আমাকে ইমেল করছে যে তারা ঢাকা ইউএস কাউন্সিলের সাথে অ্যাপয়েন্টমেন্ট সেট আপ করে আমাকে জানাবে ইটস অলরেডি বিন 6 মান্থ, হোয়াট শুড আই ডু, এবং আমি কি নতুন করে আমার ট্যাক্স ফাইল সাবমিট করব কিনা, আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি জমা দিতে হবে কিনা নতুন করে, এটাই আমার প্রশ্ন। জি। সেকেন্ড পার্টটা আসলে বুঝতে পারিনি। উনি বললেন ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন, অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করছেন, তারপরে কি করলেন ভাই? ওনারা বলছে ওই ইয়ে থেকে জানিয়ে। আমি বলবো? জি বলেন। আমাকে কি নতুন করে আমার ট্যাক্স ফাইল 2024 ট্যাক্স ফাইল এন্ড আমার ওয়াইফের নতুন করে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দিতে হবে কিনা? অ্যাটর্নি রঞ্জা, উনি সিটিজেন, উনি ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন, উনি একটা লেটার পেয়েছেন যে এখন শুধু ইন্টারভিউর জন্য অপেক্ষা। তো উনি জানতে চাচ্ছেন উনি নতুন করে ট্যাক্স ফাইল জমা দিতে হবে কিনা। and police clearance also. হ্যাঁ। আমি সাজেস্ট করব ইন্টারভিউ যখন আসবে তখন আপনার ওয়াইফ এই সবগুলো নিয়ে যাক। রিসেন্ট ট্যাক্স রিটার্ন এবং রিসেন্ট পুলিশ রিপোর্ট সাথে করে নিয়ে যাওয়া ভালো। জি জি। জাস্ট ধন্যবাদ। অ্যাজ প্রিকশন। জি জি ধন্যবাদ। টু বি অন সেফ সাইড। ধন্যবাদ। মোহাম্মদ মানিক চান বলছেন এখনো গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন ওপেন আছে কি নাকি, যারা অ্যাসাইলাম করেছে, যারা অ্যাসাইলাম করেছে তাদের গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন কি এখন করা যাচ্ছে, ওপেন আছে? এটা আপনার অ্যাসাইলাম গ্রান্টের উপর ডিপেন্ড করবে। যবে আপনার অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে সেই দিন থেকে 2 বছর অবধি আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো হি হ্যাজ লাইক 2 years টাইম। He has 2 years time. He is eligible within 1 year, but he has maximum 2 years. ওকে ওকে, ধন্যবাদ। তো উনি জানতে চাচ্ছে whether he can go ahead, মানে উনি অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না। হ্যাঁ, আপনার যদি 2 বছর হয়নি আপনি নিশ্চয়ই গিয়ে অ্যাপ্লাই করুন। জি ধন্যবাদ। ধন্যবাদ মানিক চান। আর আরেকজন এখানে প্রশ্ন করেছেন আমাদের দেওয়ান মালিক সাহেব, আমি গ্রিন কার্ড দিয়ে আমার স্ত্রী ও আন্ডার 21 বাচ্চার জন্য আবেদন করেছিলাম 2019 সালে। ইন 2019 হি অ্যাপ্লাইড ফর হিজ ওয়াইফ অ্যান্ড হিজ আন্ডার 21 এজ চাইল্ড। সব কিছুই কোয়ালিফাইড হয়েছে এবং 60 দিন পর পর আমি একটা ইমেল পাচ্ছি কিন্তু যে আমি আগে সিটিজেন হয়েছি, এখন আমার কি স্ট্যাটাস আপডেট করতে হবে কি না, কি জানাবেন আমাকে একটু। উনি 60 দিন পরে এভরি 60 days হি ইজ গেটিং এ লেটার। আমি ঠিক অ্যাকচুয়ালি বুঝলাম না ওনার কি অলরেডি ডকুমেন্ট। হ্যাঁ, উনি গ্রিন কার্ড হোল্ডার, ওয়াইফ এবং 21-এর নিচে বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছেন। হ্যাঁ, ডকুমেন্টারি কোয়ালিফাইড এবং প্রতি 2 মাস পর পর উনি একটা চিঠি পান অপেক্ষা করার জন্য। 2019-এ উনি আসলে অ্যাপ্লাই করেছিলেন। তো এবং উনি কিছুদিন আগে সিটিজেনও হয়েছেন। উনি সিটিজেন হয়েছেন। উনি কি ওনাদেরকে জানিয়েছেন কিনা বলেননি। ওনার এই স্ট্যাটাস কি আপডেট করতে হবে কিনা সেটাও জানতে চাচ্ছিলাম, যে উনি সিটিজেন হয়েছেন। আমি আপনাকে হাইলি বলবো লয়ারের কাছে যেতে। আপনার বাচ্চা যদি আপনার আন্ডার 18 হয় তাহলে হয়তো ওনাকে গ্রিন কার্ডের জন্য হয়তো অ্যাপ্লাই করতে হবে না, কারণ আপনি অলরেডি সিটিজেন আর আপনার বাচ্চা অলরেডি 18 টার্ন হয়নি এখনো। আর আপনি অপেক্ষা করতে থাকুন নিজের ওয়াইফের জন্য। আর আমি বলবো গুগলে গিয়ে ভিসা বুলেটিন চেক করুন, নিচে গিয়ে আপনার যা ক্যাটেগরি হবে, আপনার ক্যাটেগরি, আপনার ওয়াইফের ক্যাটেগরি হবে স্পাউস অফ পার্মানেন্ট রেসিডেন্ট, আর আপনার বাচ্চার ক্যাটেগরি হবে চাইল্ড আন্ডার 21। বাট রঞ্জা, এখানে একটা কোয়েশ্চেন আছে। উনি বলছেন ওনার বাচ্চার বয়স 21 হতে আর 3 মাস মাত্র বাকি। only 3 months left to become 21. So হ্যাঁ,
এটাই কোনো অ্যাকচুয়ালি ইস্যু হবে না। যদি আপনি 21 এর আগে অ্যাপ্লাই করে থাকেন তাহলে ওই এজটা ফ্রিজ হয়ে যায়। আর 21, হ্যাঁ, তো আপনার বাচ্চারও অ্যাপ্লিকেশনটা প্রসেস হতে থাকবে। আর ধৈর্য রাখতে হবে, আর কিছু করার নেই। আপনি ভিসা বুলেটে চেক করতে পারেন গুগলে জি, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। সুপ্রিয় দর্শক, ওয়ালাইকুম সালাম। আমার একটা কোয়েশ্চেন ছিল, নেক্সট মান্থে আমার এই যে সিটিজেনশিপের ইন্টারভিউ মে 5-এ। তো আমি আইআরএস এর যে টেক্সটটা ছিল এটা পেমেন্ট প্ল্যানের মাধ্যমে করছি 6 মান্থ। সো এটা মানে আমার পেমেন্ট প্ল্যানের কোন এভিডেন্সটা নিয়ে যাইতে হবে? আর একটা কোয়েশ্চেন আছে যে এখানে ডু ইউ কারেন্টলি ও এনি ওভার ডু ফেডারেল ট্যাক্স, এটা যদি আমার পেমেন্ট প্ল্যান থাকে তাহলে এটা ইয়েস না নো হবে, এটা একটু জানার ছিল। জি, বুঝতে পারছেন? রঞ্জা, উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন, আগামী মাসে ওনার ইন্টারভিউ। উনি সম্ভবত আইআরএস এর কাছে টাকা ও করেন। সো উনি প্রশ্ন হচ্ছে, উনি একটা পেমেন্ট প্ল্যানের মধ্যে আছে, কিভাবে টাকা দিবেন। ওনার প্রশ্ন হচ্ছে ওখানে যে ঘর আছে, যে কোনো টাকা উনি ও করেন কিনা, সেখানে কি ইয়েস হবে না নো হবে, সেটা উনি জানতে চাচ্ছেন। ইয়েস হবে, অবশ্যই ইয়েস হবে। আপনি যে পেমেন্ট প্ল্যান করেছেন সেটার প্রুফটা কিন্তু দিয়ে দিতে হবে। জি, ধন্যবাদ দর্শক এবং নিকি এবং অ্যাটর্নি রাঞ্জা। আজকে আমাদের অনেক আমরা কল পেয়েছি সুপ্রিয় দর্শকদের কাছ থেকে। আজকে একটু স্পর্শকাতর বিষয় ছিল, আরও অনেকেই জানতে চাইবো। হয়তো আমরা এই পর্বটা আমরা এই সাবজেক্টটা নিয়ে ডিসকাস করতে পারি, মানে কন্টিনিউ করার জন্য, যে লেটেস্ট কি আপডেট আসলো আমাদের পরবর্তী যে প্রোগ্রামটি হবে, যে এপিসোডটি হবে, সেখানেও আমরা আরও বর্ধিত আকারে আলাপ করার চেষ্টা করব। তো দর্শক যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিকি এবং অ্যাটর্নি রাঞ্জা, আপনার দুজনকেই ধন্যবাদ। আর আমি ছিলাম মিসবাহ জামান। এই ছিল আজকে আমাদের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।